হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। প্রত্যেক দিনের মতো আমি রানা মণ্ডল তোমাদের প্রিয় ক্লাস জিকে অফ দ্য ডে নিয়ে হাজির। আজ ক্লাস নম্বর 16। এই জিকে অফ দ্য ডে ক্লাসে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ সঙ্গে তার ব্যাখ্যা, যা আপকামিং ডাব্লিউবিসিএস, ডাব্লিউপি, কেপি, রেল, এমটিএস, সিজিএল প্রভৃতি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকে একটা অসাধারণ ক্লাস তোমাদের প্রেজেন্ট করতে চলেছি। যদি উপকৃত হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল প্রো লার্নার। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম? এর সঠিক উত্তর হবে কি? এটা সঠিক উত্তর, দেখো প্রত্যেকটাই প্রতিবেশী সীমাতে রয়েছে পশ্চিমবঙ্গে। এর মধ্যে সব থেকে দীর্ঘতম যে রাজ্যের সীমানা রয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি, পশ্চিমবঙ্গের সঙ্গে যে রাজ্যের দীর্ঘতম সীমানা রয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড। যদি আমরা পশ্চিমবঙ্গের বর্ডার গুলো দেখে নিই, রাজ্যের বর্ডার কি আছে, আন্তর্জাতিক বর্ডার কি আছে, দেখে নিলে আমাদের কনসেপ্টটা আরো গ্রো করবে। চলো দেখে নিই। প্রথমে দেখো আন্তর্জাতিক বর্ডারটা দেখে নাও। আন্তর্জাতিক বর্ডার বলতে এই যে নেপাল, এখানে রয়েছে কি, এই যে নেপাল, আচ্ছা, আর এই হচ্ছে ভুটান এবং এই বাংলাদেশ। তিনটে আন্তর্জাতিক বর্ডার সীমানা রয়েছে। পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বর্ডার রয়েছে কয়টা বা সীমানা রয়েছে কয়টা? তিনটে দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক বর্ডার শেয়ার করছে। একটা হচ্ছে কি নেপাল, ভুটান এবং বাংলাদেশ। তবে এই তিনটে দেশের মধ্যে যদি বলা হয় কোন দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা বা আন্তর্জাতিক সীমানা দীর্ঘতম, দ্যাট ইজ বাংলাদেশ। এবার প্রশ্ন আসছে যে রাজ্যের বর্ডার কটা? রাজ্যের বর্ডার হচ্ছে পাঁচটা দেশের রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করেছে। প্রথমে এই দেখো, এটা হচ্ছে ওড়িশা, তারপর 2 নম্বর এটা কি ঝাড়খণ্ড, এটা হচ্ছে বিহার, উপরে হচ্ছে কি সিকিম এবং এদিকে হচ্ছে কি আসাম। তাহলে প্রথমেই হচ্ছে কি ওড়িশা, এখানে ওড়িশা, তারপর ঝাড়খণ্ড, তারপর বিহার, সিকিম ছোট্ট করে এখানে, আচ্ছা, আর এটা হচ্ছে কি আসাম। এই 5টা দেশীয় রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ সীমানা শেয়ার করেছে। আর এই 5টা যে দেশীয় রাজ্য রয়েছে তার মধ্যে যে রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে দীর্ঘতম সেটা হচ্ছে কি ঝাড়খণ্ড। এবার প্রশ্ন হচ্ছে কয়টা আন্তর্জাতিক বর্ডার? 3টে আন্তর্জাতিক বর্ডার। কটা দেশীয় রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করেছে পশ্চিমবঙ্গ? সেটা হচ্ছে 5টা। দীর্ঘতম আন্তর্জাতিক বর্ডার শেয়ার করেছে বাংলাদেশের সঙ্গে, আর দীর্ঘতম রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করেছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। ভারতের জাতীয় পতাকার ডিজাইন গণপরিষদ কর্তৃক কত তারিখে গৃহীত হয়? গণপরিষদ কি? গণপরিষদ আমাদের সংবিধান তৈরি করেছে, তাই না? এবার সংবিধান তৈরির সঙ্গে সঙ্গে আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছে। যে গুরুত্বপূর্ণ গুলো কাজের মধ্যে, তার মধ্যে একটা অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে কি ভারতের জাতীয় পতাকা। এই ভারতের জাতীয় পতাকার ডিজাইনটার আগের ভিডিওতে আমি বলেছিলাম পিঙ্গলি ভেঙ্কাই ডিজাইন করেছিলেন। এটা এই জাতীয় পতাকাটা বা ত্রিরঙ্গা পতাকাটা গৃহীত হয় গণপরিষদ কর্তৃক কবে? এটা হচ্ছে গৃহীত হচ্ছে 22শে জুলাই 1947 সালে। 22শে জুলাই 1947 সালে কি হচ্ছে? ভারতের গণপরিষদের জাতীয় পতাকা গৃহীত হচ্ছে। আমরা একটু দেখে নেব গণপরিষদ এই ধরনের কাজ কি কি করেছে। প্রথম কথা, 22শে জুলাই 1947 সালে ভারতের জাতীয় পতাকা গৃহীত হচ্ছে। আচ্ছা, তারপর 26শে নভেম্বর 1949 ভারতের সংবিধান গৃহীত হচ্ছে। আর 26শে জানুয়ারি দুটো কাজ হচ্ছে। একটা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যান্থেম জনগণমন এবং ন্যাশনাল সং বন্দে মাতরম, এই দুটো গৃহীত হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, 22শে জুলাই 1947 জাতীয় পতাকা, 26শে নভেম্বর 1949 ভারতের সংবিধানটা গৃহীত হচ্ছে। 24শে জানুয়ারি দুটো কাজ হচ্ছে। একটা হচ্ছে ন্যাশনাল অ্যান্থেম জনগণমন এবং ন্যাশনাল সং বন্দে মাতরম, এই দুটো গৃহীত হচ্ছে। মনে রাখার সুবিধার জন্য ক্রোনোলজিক্যাল অর্ডারে করে দিয়েছি, দেখো স্ক্রিনশট তুলে রাখতে পারো। নেক্সট বিষয় দেখো, গণপরিষদের সদস্য সংখ্যার বিষয়টা আমাদের দেখে নেওয়া দরকার। গণপরিষদ যখন গঠন হয় তখন আনডিভাইডেড ইন্ডিয়া ছিল, অর্থাৎ বাংলাদেশ, এই পাকিস্তান, মানে পাকিস্তান এবং বাংলাদেশ, এই ইন্ডিয়া এক ছিল। তখন গণপরিষদের সদস্য সংখ্যা ছিল কত?
389 জন। কিন্তু যখন দেশ বিভাগ হচ্ছে এবং ভারত পাকিস্তান দুটো পৃথক রাষ্ট্র তৈরি হয়ে যাচ্ছে, তখন গণপরিষদের সদস্য হয়ে দাঁড়ায়, ভারতের গণপরিষদের সদস্য হয় 299। তাহলে যদি বলা হয় গণপরিষদের সদস্য সংখ্যা কত, 389, ভারত বিভাগের পর অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হবার পর ভারতের গণপরিষদের সদস্য সংখ্যা হয়ে যায় 299। অবশ্যই মাথায় রাখবে বিষয়টা। আর গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন, রাজেন্দ্র প্রসাদ, প্রথম ছবিতে দেখতে পাচ্ছি। আর গণপরিষদের উপদেষ্টা ছিলেন BN রাও, এবং ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন কে, ডক্টর BR আম্বেদকর। খুব গুরুত্বপূর্ণ কিছু অ্যাসপেক্ট আমি এখানে দিয়ে দিয়েছি, ডেফিনেটলি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেল প্রো লার্নার। গো ব্যাক টু বেদাস, এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। ব্যাক টু বেদাস এই কথাটা বলেছেন দয়ানন্দ সরস্বতী। এই স্বামী দয়ানন্দ সরস্বতী সম্পর্কে কয়েকটা বিষয় আমি জেনে নিই। স্বামী দয়ানন্দ সরস্বতী যিনি ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা। আচ্ছা, আসল নাম হচ্ছে মূলাশঙ্কর, যার একটা উল্লেখযোগ্য বই হচ্ছে সত্যার্থ প্রকাশ। আর 1876 সালে তিনি প্রথম স্বরাজ্যের ডাক দেন, এবং তিনি একটা কথা বলেছিলেন যে ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স। তাহলে দয়ানন্দ সরস্বতী কে, আর্য সমাজের প্রতিষ্ঠাতা, মূলাশঙ্কর আসল নাম, ইম্পর্টেন্ট বই লিখেছিলেন সত্যার্থ প্রকাশ, এবং তিনি স্বরাজের ডাক দেন প্রথম। আর তিনি একটা মন্তব্য করেছিলেন ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স। ভেরি গুড। চলো, নিচে কোনটি কম্পিউটার অপারেটিং সিস্টেম? কম্পিউটার অপারেটিং সিস্টেম নিচে কোনটা? এখানে লিঙ্কডইন, লিনাক্স, পাইথন, HTML। দেখো এই পাইথন এটা হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা লিনাক্স হবে সঠিক উত্তর, লিনাক্স হচ্ছে সঠিক উত্তর। আমরা দেখে নেব কম্পিউটার অপারেটিং সিস্টেমের দুই একটা নাম। কম্পিউটার অপারেটিং সিস্টেম, প্রত্যেকের বাড়িতে কম্পিউটার আছে। ম্যাক্সিমাম লোকজন যে কম্পিউটারটা ইউজ করে, যে অপারেটিং সিস্টেম ইউজ করে, সেটা হচ্ছে উইন্ডোজ, মাইক্রোসফট উইন্ডোজ। কারো কাছে উইন্ডোজ 10, উইন্ডোজ 11 রয়েছে, কারো কাছে 9 রয়েছে। যে যত আপডেটেড সেরকম ভাবে উইন্ডোজ ব্যবহার করে থাকে। এই একটা অপারেটিং সিস্টেম মোস্ট কমন ইউজ হয়। আচ্ছা, তারপর অ্যাপেলের ল্যাপটপে চলে জেনারেলি অ্যাপেল ম্যাক ওএস, এটা একটা কম্পিউটার অপারেটিং সিস্টেম। লিনাক্স, ইউনিক্স এবং উবুন্টু, এগুলো হচ্ছে প্রত্যেকটাই কম্পিউটার অপারেটিং সিস্টেম। সেই রকমই কম্পিউটার অপারেটিং সিস্টেমের সঙ্গে একটা রিলেশন একটা চলে আসে মোবাইল অপারেটিং সিস্টেমের কথা জানার দরকার। এই মোবাইল অপারেটিং সিস্টেম রয়েছে যেমন কি অ্যান্ড্রয়েড ফোন, আমরা ম্যাক্সিমাম লোকজনই অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি। অ্যান্ড্রয়েডের যে অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড। আচ্ছা, অ্যাপেল, এটা শুধু অ্যাপেল iOS, এটা হচ্ছে অ্যাপেল ফোনে ব্যবহার হয়। উইন্ডোজ ফোনও রয়েছে, WP বলা হয় শর্টে, সিম্বিয়ান এবং ভারা। এতগুলো আরো আছে যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো দিয়েছি। মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, অ্যাপেল, iOS, উইন্ডোজ, সিম্বিয়ান ইত্যাদি। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। এই দেখো এখানে মোবাইল অপারেটিং সিস্টেম একটা লিস্ট আপ দিয়ে দিয়েছি, অ্যান্ড্রয়েড, অ্যাপেল, উইন্ডোজ, সিম্বিয়ান, ভারা। এখানে লোগো গুলো দিয়ে দিয়েছি। এগুলো সম্পর্কে আরো সুন্দর সুন্দর ডিটেলস রয়েছে, ইন্টারেস্টিং ফ্যাক্ট, ডেফিনেটলি এগুলোর উপর ভিডিও আনবো। ভারতের সংবিধানে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বিষয়টি কত নম্বর ধারার সঙ্গে যুক্ত? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিয়ন বাজেট, কেন্দ্রীয় বাজেট। এই কেন্দ্রীয় বাজেটের সম্পর্কে যে ধারাটা সংবিধান রয়েছে সেটা হচ্ছে 112 নম্বর ধারা। কত নম্বর ধারা? 112 নম্বর ধারা। যদি ভালো লাগে, উপকৃত হও, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবে, ডেফিনেটলি শেয়ার করবে। আমরা উৎসাহ পাবো আরো ভালো ভিডিও প্রেজেন্ট করার। ডেফিনেটলি এগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ ধারা দেখে নাও সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা, যেমন এখানে 110টাকে আমি বলবো এবং 112। এই 110 হচ্ছে অর্থ বিল, মানি বিল, শুধুমাত্র লোকসভাতে উত্থাপিত হতে পারে। 112 হচ্ছে কি বাজেট, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। বাজেট শব্দটা কিন্তু সংবিধানে নেই, এখানে জাস্ট আছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যাকে ইংরেজিতে বাংলাতে বলা হচ্ছে বার্ষিক আর্থিক প্রতিবেদন। 108 কি যৌথ অধিবেশন আছে, পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশন, সভাপতিত্ব করেন স্পিকার। 123 রাষ্ট্রপতির অর্ডিন্যান্স। 148 হচ্ছে ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এবার দেখো গান্ধী আরোহণ চুক্তি কত সালে অনুষ্ঠিত হয়? গান্ধী আরোহণ চুক্তি খুব গুরুত্বপূর্ণ একটা চুক্তি। দেখো তখন গান্ধী আরোহণ চুক্তি
1931 সালে সংগঠিত হয়। কত সালে? 1931 সালে। এটা দিল্লি চুক্তি নামে পরিচিত। আমরা একটু ডিটেলস দেখে নেবো গান্ধী আরোহণ চুক্তির বিষয়টা কি। এই গান্ধী আরোহণ চুক্তি দিল্লি চুক্তি নামেও পরিচিত। এটা মার্চ মাসে 1931 সালে মানে এই চুক্তিটা হয় গান্ধীজি এবং আরউইনের মধ্যে, তখন ভাইসরয় ছিল ভারতের। আচ্ছা, এই চুক্তি অনুযায়ী জাতীয় কংগ্রেস দ্বিতীয় রাউন্ড টেবিল বৈঠক বা দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যেতে রাজি হয় এবং গান্ধীজি এবং লর্ড আরউইন এই চুক্তিটা করেছিল। এই চুক্তি অনুযায়ী কি হচ্ছে, জাতীয় কংগ্রেস আইন অমান্য আন্দোলন, তখন আইন অমান্য আন্দোলন চলছিল। 1930 সালে যে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন চলছিল, আইন অমান্য আন্দোলন চলছিল সেই সময়। তাহলে আইন অমান্য আন্দোলনকে প্রত্যাহার করতে হয় এবং এই চুক্তি অনুযায়ী জাতীয় কংগ্রেস ঠিক করেছিল যে যাবে কোথায়, দ্বিতীয় রাউন্ড টেবিল বৈঠকে। চলো নেক্সট বিষয় দেখো, আশা করি ভালো লাগছে ক্লাসটি। নেক্সট, ডাও জোন্স কোন দেশের শেয়ার সূচক? ডাও জোন্স খুব গুরুত্বপূর্ণ বিষয়। ডাও জোন্স হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শেয়ার সূচক। আমাদের ভারতের যেমন কি বিএসসি সেন্সেক্স রয়েছে, নিফটি রয়েছে, সেরকম ডাও জোন্স এটা হচ্ছে আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার ইন্ডেক্স। আমরা শেয়ার ইন্ডেক্স সম্পর্কে একটু জেনে নেব। আমেরিকার যে সমস্ত শেয়ার ইন্ডেক্স তিনটে দেখো, ডাও জোন্স, S&P 500, হ্যাঁ, ন্যাসড্যাক, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে শেয়ার ইন্ডেক্স। এগুলো হচ্ছে শেয়ার ইন্ডেক্স কোথাকার, ইউএস এর। আচ্ছা, আর ফুটসি হচ্ছে কি লন্ডনের একটা শেয়ার ইন্ডেক্স। আচ্ছা, নিকাই হচ্ছে জাপানের একটা শেয়ার ইন্ডেক্স। বিএসসি এবং নিফটি আমাদের ভারতের দুটো খুব উল্লেখযোগ্য শেয়ার ইন্ডেক্স। আমরা জানি বিএসই সেন্সেক্স যেটা, এটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার ইন্ডেক্স, আর নিফটি হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও মুম্বাইয়ে অবস্থিত, কিন্তু বিএসসি সেন্সেক্স হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং নিফটি 50 হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই দুটো ভারতের খুব পপুলার শেয়ার ইন্ডেক্স। শেয়ার মার্কেটের সম্পর্কে যারা জানতে চাও তারা অবশ্যই ইকোনমি ভিডিওগুলো দেখবে, আসছে সামনে ইকোনমি ভিডিও দেব। নেক্সট বিষয় দেখো, স্যাডেল পিক পর্বতটি কোথায় অবস্থিত? স্যাডেল পিক আমাদের যে, এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটা ছবি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটা অংশ, বঙ্গোপসাগরে অবস্থিত। সেখানে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটাই হচ্ছে স্যাডেল পিক। এটা উত্তর আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত। এই দেখো, উত্তর আন্দামান আমরা জানি কি, উত্তর আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান, লিটল আন্দামান, কার নিকোবর, লিটল নিকোবর, গ্রেট নিকোবর। সবার শেষে কি গ্রেট নিকোবর, যেখানে কি আছে ইন্দিরা পয়েন্ট রয়েছে না, গ্রেট নিকোবরে ইন্দিরা পয়েন্ট রয়েছে। আমাদের সাবজেক্টিভ ক্লাস, জিওগ্রাফি, ইকোনমি, সমস্ত সাবজেক্টিভ ক্লাস খুব তাড়াতাড়ি আসছে, তোমরা অবশ্যই ফলো রাখবে এই চ্যানেলটিকে। আর স্যাডেল পিক হচ্ছে কোথায় অবস্থিত? তাহলে উত্তর আন্দামান। এই হচ্ছে উত্তর আন্দামান, উত্তর আন্দামানে অবস্থিত। আর সেই হিসাবে দেখলে পোর্ট ব্লেয়ার কিন্তু দক্ষিণ আন্দামানে অবস্থিত, দক্ষিণ আন্দামান দ্বীপে অবস্থিত। আর স্যাডেল পিক হচ্ছে উত্তর আন্দামান দ্বীপে অবস্থিত। আচ্ছা, ওটিটির সঙ্গে আমরা বর্তমানে সবাই কম বেশি রিলেটেড। ওটিটি কথার অর্থ হচ্ছে কি, ওভার দ্য টপ, ওভার দ্য টপ। এই ওটিটি বিষয়টা কি আমাদের জেনে নেওয়া যাক। ওটিটি হচ্ছে একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেখানে মিডিয়া পরিষেবা দেওয়া হচ্ছে ডিরেক্ট। এখানে কেবলের মাধ্যমে দিচ্ছে না বা ইন্টারনেটের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে দিচ্ছে না, ডিরেক্টলি তুমি ওটিটি পরিষেবা আমরা পেয়ে থাকি। আমরা যদি নামগুলো দেখি তাহলে সঙ্গে সঙ্গে বুঝতে পারবো ওটিটি কি। ওটিটি অ্যাকচুয়ালি হচ্ছে কি, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি হটস্টার, জিও টিভি, এমএক্স প্লেয়ার, সনি লিভ, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি ওটিটি প্ল্যাটফর্ম, তাই না? প্রত্যেকেই ব্যবহার করে থাকি। এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ সিংহ নাম কি? আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ হচ্ছে কি, সান্দাকফু। সান্দাকফু হচ্ছে 36 হাইট, 36। কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ সিংহের নাম কি? সেটা হচ্ছে ফালুট, যার হাইট হচ্ছে কত, 3600। এটা হচ্ছে কি ফালুটের উচ্চতা। যদি ভিডিওটি ভালো লাগে এবং যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল প্রো লার্নার। প্রত্যেকদিন 7টার সময় জিকে অফ দ্য ডে তোমাদের জন্য আসবে। অবশ্যই সব সময় এখানে এই সময় উপস্থিত থাকবে এবং ক্লাসটা সম্পূর্ণ দেখবে। ডেফিনেটলি কার্যকরী হতে চলেছে তোমাদের লাইফে। চলো এখানেই শেষ করছি, ধন্যবাদ। আমি রানা মণ্ডল।